যজ্ঞ বানতি বারিধারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নমস্তুতে বরুণ দেব নমস্তুতে সর্বদেব নমস্তুতে। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। কি অনার সৃষ্টি কাণ্ড বলো তো, এখনো আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়লো না। গরমে হাত পা সব যেন জ্বলে যাচ্ছে গো। শুধু হাত পা জ্বলে যাওয়াটাই দেখলে গিন্নি, মাঠের সবুজ ফসল জ্বলে যাওয়াটা নজরে পড়লো না? হাহ, এমন অনাবৃষ্টি আমি জীবনে দেখিনি। আমিও দেখিনি, চিন্তায় তো হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। চাষবাস না হলে খাবো কি? রাজভাণ্ডারে যা মজুদ ফসল আছে তাতে হয়তো এবছরটা সামলে নেওয়া যাবে, কিন্তু পরের বার এরকম হলে সকলকে তো না খেয়ে মরতে হবে। মহারাজকে বলে কিছু একটা ব্যবস্থা করো না। না, আজই রাজসভায় গিয়ে এই বিষয়ে কথা তুলবো। গোপাল দাদা, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাবার কথা বলতে এসেছে তো? হ্যাঁ সেই ব্যাপারে। সে তোমাদের দল বেঁধে আসতে দেখেই বুঝেছি। শোনো, আমি ঠিক করেছি আজই আমি রাজসভায় এই অনাবৃষ্টির কথাটা তুলবো। তাই তোলো গোপাল দাদা, মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা করার রাস্তা বের করো, না হলে জলের অভাবে আমরা সকলে যে মারা পড়বো। ঠিক আছে ঠিক আছে, এখনই এতটা ভেঙে পড়ো না। মহারাজ নিশ্চয়ই কিছু একটা বিহিত করবেন। গোপাল, তুমি কি যেন বলবে বলছিলে? মহারাজ, ওই অনাবৃষ্টির জন্য সারা রাজ্য জুড়ে যে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তো ভয়ঙ্কর মহারাজ। সেটাই তো চিন্তার কথা, কিন্তু ঈশ্বর যদি সদয় না হন তাহলে আমরা কি করতে পারি বলো তো? ঠিকই তো, জন্ম মৃত্যুর মতো খরা বন্যা অবশ্যম্ভাবী, এটাকে রোধ করার সাধ্য মানুষের নেই। না, রোধ করার সাধ্য হয়তো নেই, কিন্তু আগামী দিনে এসব বিপর্যয়ের প্রতিরোধ কিন্তু করা যায় মহারাজ। কিভাবে? আমরা সকলেই জানি যতই অনাবৃষ্টি হোক না কেন, প্রকৃতির নিয়মে আজ না হয় কাল আকাশ ভেঙে বৃষ্টি নামবেই। তখন তো আবার বন্যায় সবকিছু ভেসে যাবে। তাই যদি বৃষ্টির জলকে বাঁধের মধ্যে ধরে রাখা যায়, তাহলে যেমন বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে, তেমনি আগামী বছর খরা হলেও জলের অভাবে চাষ নষ্ট হবে না। দেখেছো বিটলে গোপালের কাণ্ড, দেখেছো মহারাজের কানে বাঁধ তৈরি করার ফুসমন্ত্র দিচ্ছে। আরে বাবা, খরা কিংবা বন্যা হলে তো আমারই লাভ। অসহায় মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নেওয়া যাবে। কি মহারাজ, চুপ করে আছেন কেন? আমার যুক্তিটা কি পছন্দ হলো না? না না, আরে পছন্দ হবে না কেন, খুব পছন্দ হয়েছে। তা বিজ্ঞানী, তুমি কি বলো? গোপাল কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে মহারাজ। খরা কিংবা বন্যার হাত থেকে বাঁচবার একটাই রাস্তা, সেটা হচ্ছে বাঁধ। তবে তার সাথে প্রচুর পুকুর কাটাবারও ব্যবস্থা করা দরকার। গরমকালে ওই পুকুর থেকেই চাষবাস কিংবা ব্যবহারের জল নেওয়া যাবে। মন্ত্রী, শুনলে তো? শুনলাম মহারাজ। তাহলে কাল থেকেই পুকুর কাটাবার আর বাঁধ দেবার কাজ শুরু করে দাও। শুরু করতে গেলে তো অনেক টাকা লাগবে। লাগলে রাজকোষ থেকে নেবে। রাজকোষে এই মুহূর্তে অত টাকা নেই মহারাজ। কেন, রাজকোষের টাকা সব গেল কোথায়? হিসেব পুরোপুরি না হওয়া অবধি সেটা বলতে পারবো না।
মোদ্দা কথা, রাজকোষে এসব করার মতো বাড়তি টাকা নেই। তা থাকবে কেন? বিশেষ করে রাজকোষের তদারকিতে স্বয়ং আপনি যখন ঘটের মাথায় কাঁঠালি কলার মতো বসে আছেন। মুখ সামলে কথা বলবে গোপাল। এই, তুমি কি বলতে চাইছো? আমি আমি রাজকোষ থেকে টাকা সরাই? হ্যাঁ, আপনি যে কি সরান আর কি না সরান সেটা আর জানতে কারো বাকি নেই। তা সৎ সাহস থাকলে পুরোপুরি হিসেব এনে মহারাজকে দেখান তো। কি আমায় এত বড় অপমান? হ্যাঁ, এত বড় অপমান! থাকবো না আমি এই রাজসভায়, থাকবো না। যখন তখন এভাবে অপমান আর সহ্য হয় না। আমি আমায় বিদায় দিন মহারাজ, আমি চলে যাই, চলে যাই। ওহ, এই বিপদের সময় তোমার কান্নাকাটি থামাও তো। মানছি ওই বাঁধ তৈরি করা বা অনেকগুলো পুকুর কাটাবার মতো টাকা এই মুহূর্তে রাজকোষে নেই, কিন্তু পরিবর্তে কি করা যায় সেটা ভেবে বের করো। আমি? হ্যাঁ, তুমি। আহা, তুমি তো মন্ত্রী, তাই তোমাকেই ভাবতে হবে। আমি তোমায় কিন্তু একদিন মাত্র সময় দিলাম। ব্যাস হয়ে গেল। কাকে দিলেন রাজার পাট। কেঁদে কেটে এমন একটা নাটক করলাম যে মহারাজ মজে গেলেন। এখনই আমাকে আর রাজকোষের হিসেব দিতে হবে না। আর কালকে মহারাজকে এমন সোজা বুদ্ধি বাতলাবো যে মহারাজ এক কথায় রাজি হয়ে যাবেন। বুঝলে তো তান্ত্রিক, তোমায় কি করতে হবে? সবই তো বুঝলাম, কিন্তু ওসব করার পরেও যদি বৃষ্টি না আসে তখন কি মহারাজ আমার ছেড়ে কথা বলবেন নাকি? তুমি না দিনে দিনে একটা উজবুক হয়ে যাচ্ছ। কেন? আরে বাবা, আষাঢ় মাস তো পড়ে গেছে, তাই এ মাসের মধ্যে বৃষ্টি নামবেই। আমি চাইছি দু একদিনের মধ্যে তুমি যজ্ঞটা করে ফেলো। তারপর প্রকৃতির নিয়মে বৃষ্টি যদি এসে যায় তাহলে কথায় আছে না, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি পারে। ও কি মন্ত্রী মশাই আবার এই সকাল সকাল মহারাজকে কি ফর্দ ধরাচ্ছে? বাবা, এত বড় ফর্দ! যজ্ঞটাও কত বড় সেটা একবার ভেবে দেখুন। যজ্ঞ হবে মাটিতে, আর আকাশে জমবে মেঘ। সেই মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামবে। এ কি চারটিখানি কথা মহারাজ? ও, আবার সেই যজ্ঞের ভরণ। কি মহারাজ, কি আলোচনা হচ্ছে? ব্যাস, কথার মাঝে গোপাল ঠাকুর এসে হাজির হয়ে গেল। ওই যে বরুণদেবকে তুষ্ট করার জন্য যজ্ঞ হবে, মন্ত্রী তারই ফর্দ নিয়ে এসেছে। সেটা নিয়েই তো আলোচনা হচ্ছিল। ফর্দটা একবার দেখতে পারি? কেন পারবে না? এই দেখো, এই দেখো। বাবা, 20 মণ গাওয়া ঘি, 100 মণ চাল, 100টা ধুতি, 500টা গামছা, 300 শাড়ি। মহারাজ, এসব কিনতে যা খরচ হবে তা দিয়ে হাসতে হাসতে 10টা পুকুর আর 20টা ইদারা কাটিয়ে ফেলা যেত মহারাজ। এই, তুমি থামো তো। নিজে একটা ঘর নাস্তিক, এসব পুজো যজ্ঞের তুমি কি বোঝো? হ্যাঁ, না না, আপনার মতো করে বুঝি না, তবে এটুকু বুঝি যে ওসব যজ্ঞ টজ্ঞ করে শুধু ঘি আর কাঠই পড়ে, কাজের কাজ কিছুই হয় না। কেন? পুরাকালে তো কাজ হতো গোপাল। হয়তো হতো, কিন্তু সেটা হতো পুরাকালে। আর শুনেছি তখন এসব যজ্ঞটজ্ঞ করতেন আসল মুনি ঋষিরা, এখনকার মতো ভেক ধরা পুরোহিত কিংবা তান্ত্রিক নয়। তুমি স্বামী কুক্কুটানন্দের ক্ষমতা জানো না বলেই এসব কথা বলছো। তিনি এইসব করে না অনেক অসাধ্য সাধন করেছেন। ও, তাই বুঝি এত বড় একটা ফর্দ ধরিয়ে দিয়েছে? কিন্তু সে আজ অব্দি কি কি অসাধ্য সাধন করেছে তার ফর্দটাও তো মহারাজের জানা দরকার মন্ত্রী মশাই। এই সেরেছে, এ তো কথার প্যাঁচে সব কিছু ভণ্ডুল করে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, আর একবার ভণ্ডুল হয়ে গেলে আমার বাঁ হাতের রোজগার যে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ, আমায় তাহলে ছেড়ে দিন, বারণ করে আসি ওই তান্ত্রিককে। আমার মনে হয় সেটাই ভালো হবে, যজ্ঞের নামে অপচয় বন্ধ হবে।
কিন্তু ভেবে দেখুন মহারাজ, গোপালের কথায় যজ্ঞ বন্ধ করে পুকুর বা ইঁদারা কাটিয়ে তার থেকে জল পেতে কমসে কম 10-15 দিন চলে যাবে, কিন্তু যজ্ঞ করলেই হাতে হাতে বৃষ্টি। না না না, খরার যে অবস্থা তাতে তো আর অতদিন অপেক্ষা করা যাবে না। আমি এখনই বৃষ্টি চাই। মন্ত্রী, তুমি যজ্ঞের আয়োজন শুরু করে দাও। কাল পরশুর মধ্যেই যজ্ঞ করাতে চাই। আমি এই মুহূর্ত থেকেই কাজে লেগে পড়ছি মহারাজ। আর আপনি তো জানেন এসব কাজে আমার পারদর্শিতা। মন্ত্রীমশাইয়ের কথায় নেচে আপনি কিন্তু ভুল করছেন মহারাজ। পুজো যজ্ঞ করেই যদি অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এড়ানো যেত, তাহলে মানুষ আর বাঁধটাদ পুকুর টুকুরের কথা ভাবতো না, তৈরিও হতো না এসব। যত সব বুজরুকি। তুমি থামো তো গোপাল, শুভ কাজে আর বাগড়া দিও না তো। যাও যাও, নিজের কাজে যাও। শুনলে তো গোপাল, মহারাজ কি বললেন? ধর্মের কাজে বাধা না দিয়ে নিজের চরকায় তেল দাও, যাও। মহারাজের মাথাটা আচ্ছা করে ধুলাই করে দিয়েছে দেখছি। মন্ত্রী, খরচ খরচা যা লাগবে সব ওই রাজকোষ থেকে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। তাহলে যজ্ঞ করাই স্থির করলে? হ্যাঁ রানী, এছাড়া এই অনাবৃষ্টির হাত থেকে বাঁচার তো আর কোনো উপায়ই দেখছি না। শোনো, কাল খুব ভোরে ভোরে উঠে তৈরি হয়ে নিতে হবে। মন্ত্রী বলেছে ওই সূর্য ওঠার আগেই যজ্ঞ শুরু হবে। যজ্ঞ করবেই যখন মনস্থির করে ফেলেছো, তখন আর আটকাবো না। তবে কি তবে? গোপালের কথা মতো 5-10টা বড় পুকুর আর ইঁদারাও তো কাটাতে পারতে। দেখো, ওই সব সময় গোপাল গোপাল করো না তো। হ্যাঁ মানছি, সে অনেক সময় সঠিক পরামর্শই দেয়, তবে ওর এই নাস্তিক নাস্তিক ভাবটা না আমার একেবারেই ভালো লাগে না। তুমি রাজা, তুমি যা ভালো বুঝবে। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ওং কুরুক্ষেত্রং যজ্ঞানি যজ্ঞ সমাপেয় রাজসুও যজ্ঞ কৃতানি বরুণ দেব যজ্ঞ বানতি বারিধারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নমস্তুতে বরুণ দেব নমস্তুতে সর্বদেব নমস্তুতে। হ্যাঁ গা, তুমি যজ্ঞ দেখতে গেলে না? দূর দূর, ওসব টাকার শ্রাদ্ধ করে ঘি আর কাঠ পোড়ানো দেখার শখ আমার নেই, বুঝলে? যা করার দরকার ছিল তা না করে ওই জোচ্চর মন্ত্রীর কথায় নেচে মহারাজ দুম করে যজ্ঞ করে বসলেন। তা তুমি ছিলে কি করতে? মহারাজকে তো বোঝাতে পারতে। বোঝাবার চেষ্টা করিনি ভাবছো? কিন্তু চোরা যদি ধর্মের কথা না শোনে, যাকে মহারাজের রাজ্য, মহারাজের প্রজা, মহারাজের টাকা, তাই যা ইচ্ছে হয় করুন। কিন্তু যখন ঠকে মরবে তখন বুঝবে যে গরিবের কথা বাসি হলে সত্যি হয়। মহারাজ, যজ্ঞ সমাপন হলো। এবার তাহলে বৃষ্টি নামবে তো? নামবে না মানে? এই যে যজ্ঞে এত কাঠ এত ঘি পুড়ে এই যে বিশাল ধোঁয়ার সৃষ্টি হলো, সেটা কি আর নিছক মুখ দেখাতে? এ ধোঁয়া আকাশের সব মেঘকে জড়ো করে এই কৃষ্ণনগরের আকাশে টেনে আনবে, আর তার থেকেই নামবে বৃষ্টি। কদিনের মধ্যে? আশা করি আজ কিংবা কাল, খুব দেরি হলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি নামবেই নামবে। জয় তন্ত্র সিদ্ধ সাধক কুক্কুটানন্দের জয়। জয় তন্ত্র সিদ্ধ সাধক কুক্কুটানন্দের জয়। হ্যাঁ গো গোপাল দাদা, মহারাজ তো অনেক ঘটা করে যজ্ঞ করালেন, তা সময় মতো বৃষ্টি নামবে তো? সেটা তোমরা বরং মন্ত্রী মশাইকে গিয়ে জিজ্ঞেস করো। কেন মন্ত্রী মশাই কেন? তুমি আছো কি করতে? দেখো ভাই, আমিও সব হোমেও নেই, যজ্ঞেও নেই, তাই এ কথার উত্তরও আমার জানা নেই। হ্যাঁ
হ্যাঁ গো তান্ত্রিক, যজ্ঞ করার পর তো গড় গড় করে দুদিন গড়িয়ে গেল, বৃষ্টি কেন? আকাশে তো এক ফালি মেঘেরও দেখা নেই। এই জন্যেই তো আমি প্রথমে না না করেছিলাম, শুধু তুমি চেপে চুপে ধরলে বলেই। আহা, কি কথাই শোনালেন রে। বলি, তুমি কি বাচ্চা ছেলে যে চেপে চুপে ধরতেই রাজি হয়ে গেলে? আর অত পাকামি করে 3 দিনের মধ্যে বৃষ্টি আসবেই মহারাজকে এ কথা বলতে তোমায় কে বলেছিল? হ্যাঁ, না মানে শোনো, আগামীকালের মধ্যে বৃষ্টি না নামলে মহারাজ হয়তো তোমায় ডেকে পাঠাবেন। তখন তার সামনে কি জবাব দেবে মনে আছে তো? মনে আছে তো আমার কথাগুলো? কথাগুলো আমাকেই বলতে হবে? হ্যাঁ, তোমাকেই বলতে হবে। কেন, মোটা টাকা দক্ষিণা নেবার সময় আর যজ্ঞের খরচের এদিক ওদিক করে কামানো টাকার 25 ভাগ হাত পেতে বুঝে নেবার সময় মনে ছিল না? হ্যাঁ, চত্বর সব। যা বাবা, এ তো দেখছি সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে ব্যাটাকেই ধর। কি হলো গো মন্ত্রী, তোমার আনা তান্ত্রিকও তো বলেছিল যজ্ঞ করার 3 দিনের মধ্যেই বৃষ্টি নামবে, কিন্তু 5-5টা দিন কেটে যাবার পরও তো দেখছি বৃষ্টিই নামলো না। সেরেছে, মহারাজ তো খেপে গিয়ে এক্ষুনি আমায় শাস্তি দেবে। আমিও তো সে কথাই ভাবছি মহারাজ। আহা, শুধু ভাবলেই চলবে, সেই তান্ত্রিকের কাছে গিয়ে কারণটা জেনে এসো। আমার কাছে যাবার দরকার নেই মহারাজ, আমি নিজেই চলে এসেছি। বলুন বলুন, কি জানতে চান? বেটা ভণ্ড তান্ত্রিক মনে হচ্ছে জুৎসই জবাব ঠিক করেই এসেছে, দেখি কি বলে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, মানে ওই যজ্ঞ করার পরও বৃষ্টি নামলো না কেন? আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব করে শুধু টাকার শ্রাদ্ধ হয়, আসল কাজ কিছুই হয় না। আরে বাবা, কলিকালে কি যজ্ঞ করে বৃষ্টি নামানো যায়? এই, চুপ কর মূর্খ। গোপাল, কথা হচ্ছে আমার আর কুক্কুটানন্দের মধ্যে, তাই আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তি এর মধ্যে কথা বলুক। মহারাজ গোপালের ওপর ক্ষেপে গেছে, এই সুযোগে নাটকটা করে ফেলি। কি করে আর বৃষ্টি নামবে মহারাজ? গণনা করে দেখলাম অনাচারে অনাচারে এই রাজ্য একেবারে ভরে গেছে, যাকে বলে একেবারে পাপের ঘোড়া পূর্ণ। কিন্তু কিসের অনাচার? আপনার রাজ্যে অধিকাংশ লোকই তো মিথ্যে কথা বলে, বিধাতা কুপিত হয়ে অনাবৃষ্টির অভিশাপ দিয়েছেন। আমার রাজ্যে লোকেরা মিথ্যে কথা বলে? না 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 না, এ খুবই অন্যায়, ঘোরতর পাপ। এই সেনাপতি, আদেশ করুন মহারাজ। এক্ষুনি আইন তৈরি করো, সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দাও, আগামীকাল থেকে যে মিথ্যে কথা বলে ধরা পড়বে তার শাস্তি হবে প্রাণদণ্ড। এই আমার আদেশ। ভেবেছিলাম একটা কথাও বলবো না, কিন্তু চোখের সামনে যা সব ঘটে চলেছে তাতে তো আর মুখে কুলুপ দিয়ে থাকা যাচ্ছে না মহারাজ। মহারাজ, আইন করে দিলেই কি সকলে সত্যি কথা বলবে? আইন করে মানুষকে সত্যবাদী করা যায় না মহারাজ। মানুষের ভালো হয় ভিতরের সত্যের জোরে। আমার সব কাজে বাগড়া দিতে এসো না তো, নিজেকে খুব সব জানতা মনে করে ফেলেছো, হ্যাঁ তাই না? না মহারাজ, নিজেকে আমি কখনোই সব জানতা মনে করি না, তবে আপনার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমার কর্তব্য বলেই মনে করি। কি আমার ভুল? এত বড় সাহস তোমার আমার ভুল ধরতে আসা? যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আগামী 2 মাস আমি তোমার মুখও দেখতে চাই না। যাও যাও বলছি। ঠিক করেছেন মহারাজ, ইয়ের জুতো একেবারে ইয়েতে উঠে গিয়েছিল, চত্বর সব। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, তুমি ঘরে বসে আছো? এদিকে আমরা তো সব মরতে বসেছি। কেন? কেন আবার? ওদিকে ভগবানের মারে এখনো বৃষ্টি নামলো না, এদিকে রাজার মার। কিরকম? জানো গোপাল দাদা, মহারাজের আদেশে রাজফটকের কাছাকাছি একটি ফাঁসি মঞ্চ তৈরি হয়েছে। তাই নাকি?
সৈনিকের দল সেই ফটক পাহারা দিচ্ছে। তাদের সবার আগে সেনাপতি দাঁড়িয়ে আছে। মহারাজের আদেশ হয়েছে প্রশ্নের উত্তর না দিয়ে কেউ ফটক দিয়ে যেতেও পারবে না, আসতেও পারবে না। সব সময় সত্যি উত্তর দিতে হবে, আর উত্তর যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে। বাবা, একদিনে এত সব ঘটে গেছে? তাহলে আর বলছি কি জানো গোপাল দাদা, প্রাণের ভয়ে রাজ্যের মানুষ কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না। আচ্ছা গোপাল দাদা, এভাবে কি বাঁচা যায়? ব্যাপারটা তাহলে আমাকেই দেখতে হচ্ছে। কোথায় যাচ্ছ গোপাল? ফাঁসি কাটে ঝুলতে। কেউ কি যেচে ফাঁসি কাঠে ঝুলতে যায়? গোপাল, তুমি কিন্তু মিথ্যে কথা বলছো। তাহলে মিথ্যে কথার শাস্তি হিসেবে আমায় ফাঁসি কাটে ঝুলিয়ে দিন। হ্যাঁ, এই মরেছে। তাহলে তো তোমার কথাই সত্যি হয়ে যাবে। কি করি ধরতেরি, এ তো আচ্ছা গেঁড়া কলে পড়া গেল। সত্যি মিথ্যে সব যে একেবারে মাখামাখি। না না, ও সব আমার দ্বারা হবে না। চলো চলো, ওই মহারাজের কাছেই চলো। কি হলো মহারাজ, আমায় ফাঁসিতে চড়ানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত দেরি করছেন কেন? তাই তো, গোপাল তো ঠিক কথাই বলেছিল। এভাবে আইন খাটিয়ে আর মৃত্যু ভয় দেখিয়ে কাউকে তো সত্যবাদী করা যায় না। সত্যটা আসে মনের থেকে। কি হলো মহারাজ, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। গোপাল, আজ আর আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে তুমি আমার চোখ খুলে দিয়েছ। ওই মন্ত্রীর কথায় আমার ভীমরতি হয়েছিল। তা বুঝতেই যখন পেরেছেন, তখন এসব সত্যি কথা বলানোর ভূত মাথা থেকে নামিয়ে আমার আর বিজ্ঞানীর কথা মতো বাঁধ তৈরি আর পুকুর কাটাবার ব্যবস্থা করুন। তাই করব গোপাল, তাই করব। আর একটা কথা, এ রাজ্যে একজন মানুষ আছে যে দুবেলা মিথ্যে বলে আপনাকে বিভ্রান্ত করে যাচ্ছে, তার বিচার করুন। ঠিক ঠিক বলেছ। সর্বনাশ, গোপাল তো মনে হচ্ছে আমার দিকেই তীর তাক করেছে। মন্ত্রী মহারাজ, আমি বুঝতে পারিনি মহারাজ যে ওই তান্ত্রিক এভাবে আমাকে ডুবিয়ে ছাড়বে। মহারাজ, আমার কোনো দোষ নেই, যত দোষ সব ওই তান্ত্রিকের। কিন্তু বাঁধ, পুকুর এসব না করে আমায় যোগ্য করার জন্যে উস্কে ছিল কে? বলুন কে? আমি। ওই তান্ত্রিককে নিয়ে এসেছিল কে? বলুন কে? ইয়ে মানে আমি। তাহলে সব অপকর্মের দায় নিয়ে শাস্তি তো তোমায় পেতেই হবে। যাও যাও, এখন থেকে কোদাল দিয়ে মাটি কুপিয়ে একটা পুকুর কাটতে শুরু করে দাও। এটাই তোমার শাস্তি। মানে মন্ত্রী হয়ে আমি সকলের চোখের সামনে কোদাল চালিয়ে পুকুর কাটবো? হ্যাঁ হ্যাঁ, কাটবে। আর তা না করলে, আচ্ছা গোপাল, একে নিয়ে আর কি করা যায় বলো তো? খালি গায়ে চড়া রোদের মধ্যে একে আর ওই ভণ্ড তান্ত্রিককে হাত পা বেঁধে মাঠের মধ্যে দাঁড় করিয়ে দিন। রোদে পুড়ে এরা যত তাড়াতাড়ি শুকনো কাঠ হবে, তত তাড়াতাড়ি আকাশে কালো মেঘ এসে জড়ো হবে, আর তার থেকে নামবে বৃষ্টি। একেবারে ঠিক কথা। সেনাপতি, এর জামা খুলে হাত পা বেঁধে মাঠের মধ্যে দাঁড় করিয়ে দাও। যতদিন না ওই আকাশ ভেঙে বৃষ্টি নামছে, ততদিন ঠায় দাঁড়িয়ে থাকুক। মহারাজ, সত্যি বলছি, আর কখনো করব না। কিন্তু রোদের মাঝে দাঁড়িয়ে থেকে থেকে আমি যে মরে যাব। ও মহারাজ, মহারাজ গো, আমি যে মরে যাব। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,